তোমাদের এনএমজেএনএম কাউন্সেলিং সংক্রান্ত একদম পুরো বিস্তারিতভাবে আমরা একটা ভিডিও করেছি। সেই জায়গাটাতে তোমাকে সমস্ত কিছু অর্থাৎ কাউন্সেলিং রিলেটেড যা যা প্রয়োজন রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে এবং কোথায় কী করবে এবং প্রতিটা ধাপ কী কী হতে চলছে সমস্ত সংক্রান্ত আজকের এই একটা ভিডিওতে আমরা কভার করব। ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু এতে তোমরা সমস্ত যাবতীয় যা যা ইনফরমেশন দরকার সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। তো এখানে আমাদের ফার্স্ট আমরা যেটা শুরু করি, একটা কথা জাস্ট একটু বলে নিয়ে, কারণ আমরা 2026-এ 2026-এর হচ্ছে কি ব্যাচটা হচ্ছে কি আমরা শুরু করেছি। আমাদের আজকে থেকে একদম পুরো পড়াটা শুরু হয়ে যাবে। গতকাল হচ্ছে কি এটার আমরা একটা ইন্ট্রোডাকশন হচ্ছে কি আমরা শুরু করেছি, ইন্ট্রোডাকশন ক্লাস একটা আমরা শেষ করেছি গতকালকে, এবং আজকে থেকে আমরা একদম পুরো পড়ার দিক থেকে পুরো পার্টটাকে আমরা শুরু করছি। ঠিক আছে, তো তোমরা এখান থেকে যাবতীয় ডিটেলসগুলো দেখতে পারো, এবং যদি হচ্ছে গিয়ে কারো মনে হয় যে যাদের স্কোর একটু কম আছে যে তোমরা কাউন্সেলিংটাও করাবে এবং তার সাথে সাথে 2026-এর জন্য প্রিপারেশনটাও নেবে, তো অবশ্যই ব্যাচে হচ্ছে গিয়ে জয়েন করে নিয়ে দেখতে পারো। কারণ এই নভেম্বর ব্যাচ আজকে হচ্ছে গিয়ে 14 তারিখ, এই 14 তারিখ থেকে মাস শেষ পর্যন্ত তোমার হচ্ছে গিয়ে পুরো ক্লাসটা হচ্ছে গিয়ে ফ্রি অফ কস্টে থাকবে। তারপর তোমার যদি ক্লাসেস যদি ভালো লাগে বা তার পরবর্তীতে যদি তুমি কন্টিনিউ করতে চাও, তবে তোমার হচ্ছে গিয়ে 1 ডিসেম্বর থেকে তুমি সেটা কন্টিনিউ করতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে যাবতীয় ডিটেলস আমি জাস্ট বলছি না, তোমরা এখান থেকে দেখে নাও। এবং মোবাইল নাম্বারটা রয়েছে, এই মোবাইল নাম্বারে তোমরা হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট করবে আমাকে, যারা যারা জয়েন করতে চাও ব্যাচের মধ্যে। মোবাইল নাম্বারটা একটু নোট করে নাও এবং হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে জাস্ট একটা যে এনএমজেএনএম 2026-এর জন্য ব্যাচে জয়েন করতে যাচ্ছ সেই সংক্রান্ত আমাকে জাস্ট একটু জানাবে। তারপর আসি এখানে আরও ডিটেলসে, তোমাদের এই ব্যাচের সংক্রান্ত আরও ডিটেলসে দেওয়া আছে, সেই ডিটেলসও তুমি এখান থেকে দেখতে পারো যে কবে কটা থেকে টাইম, কটা থেকে কী কী ক্লাস হয়। আমাদের ক্লাসটা প্রতিদিনই ক্লাসটা হয়, রবিবার দিন হচ্ছে গিয়ে মক টেস্ট হয়। এই যাবতীয় বিষয়গুলো তোমরা এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, আমি থরলি করে আর বলছি না, এটা নিয়ে একটা বা ডিটেলস ক্লাস কীভাবে কী যাবতীয় কী হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমরা ডিটেলস আরও একটা ভিডিও পরবর্তীতে করে দেব। আজকের আমাদের যেহেতু এই ভিডিওটা মূলত হচ্ছে তোমার ডিপেন্ড করছি এই কাউন্সেলিংয়ের উপরে, তো কাউন্সেলিংয়ের ব্যাপারটাতেই মূলত রাখছি। তো রেজাল্ট আমাদের বেরিয়ে গেছে, আমরা জানি 12 তারিখে হচ্ছে আমাদের রেজাল্টটা বেরিয়ে গিয়েছে, এবং রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং আজকে হচ্ছে 14 তারিখ, আগামীকালকে 15 তারিখ, এবং 15 তারিখ থেকে তোমাদের 19 তারিখে পর্যন্ত এই মাত্র হচ্ছে 5 দিন তোমাদেরকে চয়েস ফিলিং এবং রেজিস্ট্রেশনের জন্য সময় দিয়েছে। তার ঠিক 21 তারিখে হচ্ছে 21/11 থেকে 19 হলো, 19 পর্যন্ত অ্যাপ্লাই হলো। দেখো 19 পর্যন্ত তুমি অ্যাপ্লাইটা করলে, চয়েস ফিলিং করলে, 21 তারিখে হচ্ছে রেজাল্টটা দিয়ে দেবে। তো বুঝতেই পারছো এখন তো খুব বেশি একটা তো আর সময় নেই, যে অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই এখন খুব সমস্ত কিছুই ইমিডিয়েট খুব করতে হবে। দ্বিতীয় ডেটগুলো এগুলো তোমরা অলরেডি দেখেছো, এখান থেকে ডেটগুলো তোমরা একটু দেখে নাও। তারপর 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমার এই জায়গাটায় টাইমটা কিন্তু দরকার। এই জায়গাটায় আরও বেশি যদি টাইমটা হতো আরও ভালো হতো। এই যে 21 তারিখ থেকে 25 তারিখের যে গল্পটা হচ্ছে, এই জায়গাটায় আরও বেশি যদি পাওয়া যেত টাইম, আরও একটু বেশি ভালো হতো। ঠিক আছে, এখানে যতটুকু টাইম পাচ্ছি এখানে সকলেই চেষ্টা করবে যে প্রথম দিনে গিয়ে অ্যাডমিশনটা নেওয়ার। শুরুতেই একটা কথা বলে রাখি, এখানে আমি বিভিন্ন রকম তোমাদের ডকুমেন্টসের কথা বলবো, যে এই ডকুমেন্টস লাগবে, এটা তোমাদেরকে করতে হবে, এটা তোমাদেরকে করতে হবে, এই ধরনের বিভিন্ন বিষয় আমি তোমাদেরকে বলবো এক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু দেখা যাবে বাস্তবে পরবর্তীতে গিয়ে এরকম ব্যাপারটা তোমরা দেখবে যে এই এনটিএসে গিয়েছো, এই জায়গাটায় কিছু আলাদা আলাদা কিছু ডকুমেন্টস ওরা চাচ্ছে। তারা কি করেছে, তারা তাদের হচ্ছে গিয়ে নোটিশ বোর্ডে, ওই এনটিএস এর হচ্ছে গিয়ে নোটিশ বোর্ডে তারা একটা নোটিশে টাঙিয়ে দিয়েছে যে এখানে এই যাবতীয় ডকুমেন্টসগুলো লাগবে। প্রত্যেক বাড়ি কিন্তু সেটা হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডকুমেন্টস গুলো কি কি লেগেছে গত বছর এবং তার আগের বছর পুরো একটা লিস্ট আউট করা আছে, আমি সেগুলোর লিস্টটা আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, তারপর আমাদের দ্বিতীয় রাউন্ডের হচ্ছে গিয়ে রেজাল্ট থাকবে 27 তারিখ, অর্থাৎ কলেজের সেই রিপোর্টিং থাকবে হচ্ছে 27 থেকে 30 তারিখে, অর্থাৎ এই নভেম্বর মাসে পুরো গল্প মোটামুটি হয়ে যাচ্ছে আমাদের।
তারপরে আসা হচ্ছে কি এখানে আমাদের এই কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যে ধাপ বলি, যে ধাপ বলতে গেলে তো তোমার শুরুতে রেজিস্ট্রেশন করতে হবে, 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, চয়েসে ফিলিং করতে হবে, চয়েস তোমার আমি বলে দেবো কীভাবে কি চয়েস করবে, তোমার চয়েসে ফিলিং করতে হবে, চয়েস লক করতে হবে। তারপর যখন তোমার রেজাল্ট বের হবে তখন সিট অ্যালটমেন্ট হচ্ছে গিয়ে তোমার, অর্থাৎ কোনো একটা এনটিএসে তুমি পেয়েছো কি না সেটা তোমাকে দেখাবে। তারপর যদি তুমি কোথাও কোনো এনটিএসে চান্স পেয়ে থাকো তখন তোমাকে 1000 টাকার একটা পেমেন্ট করতে হবে। 1000 টাকার একটা হচ্ছে কি পেমেন্ট করে নিয়ে তারপর তোমাকে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে, এবং সেই অ্যালটমেন্ট লেটারটা এবং যাবতীয় ডকুমেন্টগুলোকে নিয়ে তোমাকে সেই এনটিএসে যেতে হবে। এবার তারপর তুমি ভর্তি হয়ে গেলে, এনটিএস এর মধ্যে ভর্তি হয়ে গেলে তার সাথে সাথে তোমার আসবে আপগ্রেডেশনের গল্প। আমি প্রত্যেকটা ধাপ একদম পুরো তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব, জাস্ট এই ধাপটা এখানে বুঝে না। রেজিস্ট্রেশন করলে 500 টাকাতে, যেটা কোনো রকমভাবে রিফান্ডেবল নয়। চয়েস ফিলিং হলো, চয়েস লক হলো, তারপর তুমি সাবমিট করে দিলে, ফাইনাল করে দিলে, তারপর রেজাল্টের দিন দেখবে তুমি কোনো সিট অ্যালটমেন্ট পেলে কি না। যদি সিট অ্যালটমেন্ট পাও 1000 টাকার একটা হচ্ছে তোমাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে। এই অ্যালটমেন্ট লেটার এবং যাবতীয় ডকুমেন্টস নিয়ে তোমাকে কলেজে যেতে হবে, সেই নার্সিংয়ে তোমার ট্রেনিং স্কুলে আমরা যেতে হবে, এবং সেখানে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। এবং তার সাথে সাথে তোমাকে রাউন্ড 2তে তুমি যাবে কি যাবে না তার জন্য আপগ্রেডেশনের একটা ফর্ম ফিল আপ করতে হবে, ইয়েস আর নো আপগ্রেডেশন একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে চয়েসে ফিলিংয়ের ক্ষেত্রে কতগুলো বিষয় মাথায় রাখবে, যত বেশি সম্ভব কলেজ তোমাদের কিন্তু বাঁচতে হবে। এরকম করবে না অবশ্যই যে আমার তো নাম্বারটা কম আছে, তো আমি এরকম একটা চিন্তাভাবনা থাকতেই পারে যে আমার নাম্বারটা কম, আমি এত ভালো কলেজগুলো পাবো না, আমি সেগুলো চয়েসের মধ্যে রাখবো না। না, এর আগেও বলেছি, বহুবার তোমাদেরকে বলেছি, চয়েস ফিলিং তোমার চয়েস, তোমার মার্কসের দিকে তোমাকে তাকানোর দরকার নেই। তুমি চয়েস করছো, অর্থাৎ তোমার নাম্বারটাকে তুমি সরিয়ে দাও, সরিয়ে দিয়ে তুমি ভাবো তোমার চয়েস কোথায়, এসএসকেএমে 1 নাম্বার, তারপর আরজি কর, এরকমভাবে যা ধরে ধরে মেডিকেল কলেজগুলোকে সাজাও, তারপর এসেগুলোকে সাজাও, একদম এরকমভাবে সাজাও না। এবার যদি মনে হয় কারো, যদি ব্যক্তিগতভাবে মনে হয় যে আমার সব থেকে পছন্দের যে চয়েস, সে চয়েস হলো আমার বাড়ির কাছেরটা, তো সেটাকে তুমি আগে রাখো। অর্থাৎ তোমার চয়েস তোমাকে দিতে হবে, ঠিক আছে? সেই চয়েস হিসেবে পরপর 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 যত খুশি তুমি সেরকমভাবে সাজিয়ে যাবে। তো কলেজ কি আসবে, পছন্দের ক্রমানুসারে সাজাবে, কোনো তথ্য অবশ্যই ভুল দেবে না। যতই আমি বলি না কেন কোনো তথ্য ভুল দেবে না, ঘুরে ফিরে দেখবো ওই তথ্য হচ্ছে কি ভুলেই হচ্ছে কি দেবে। এবং এরকমও বেশ কয়েকবার হবে, তোমরাও বিভিন্ন কমেন্টের মধ্যে গিয়ে বিভিন্ন চ্যানেলের মধ্যে দেখবে, এরকমও হয়েছে যে 1 নাম্বার চয়েসটা দিয়েছে সেটাতে সে পেয়ে গেছে, এবার সে চাচ্ছে 2 নাম্বার 3 নাম্বারের জন্য ট্রাই করবে। সেটা কি সম্ভব আদৌ? সেটা তো সম্ভব না। কারণ আমরা উপর থেকে নিচের দিকে যখন সাজাবো, কেউ যদি 10 নাম্বার যদি চয়েসটা সে যদি পেয়ে যায়, সে ইয়েস আপগ্রেডেশন করবে উপরের পরেরগুলোর জন্য। কিন্তু সে যদি নো করে দেয়, সে যদি 1 নাম্বারটাই পেয়ে যায়, তবে তো আর নিচেরগুলোর মধ্যে সে আর পাবে না কোনো দিন, তাই না? তাই উপরগুলোকে বেশি ভালো রাখো এবং নিচের সেই হিসেবে তোমাকে সাজাতে হবে, ঠিক আছে? তারপরে দেখো বিষয়গুলোকে, তারপরের আরও কতগুলো বিষয় এখানে দেখো। এটা একটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট, এটা একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এখানে আমি ছবিটাকে সরিয়ে দিয়ে দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। এটার পুরো একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং প্রত্যেকটা বিষয় এখান থেকে একটু ভালোভাবে বোঝো। কি কি দেওয়া আছে এখানে? প্রভিশনাল হচ্ছে কি সিট অ্যালটমেন্ট লেটার, কোনটা এটা? ওই তুমি 1000 টাকা পেমেন্ট করে যে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করলে সেটা। তোমার র্যাঙ্ক কার্ডটা নিতে হবে।
এর যে প্রুফ নেবে, বার্থ সার্টিফিকেট নাও বা ক্লাস 10-এর হচ্ছে কি অ্যাডমিট কার্ড নাও। সেলফ, এখন তো আর গেজেটেড অফিসার দ্বারা বহু বছর আগে থেকে তো আর তো সই করাতে হয় না, সেগুলো হচ্ছে কি তোমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং অরিজিনালটা নিতে হবে। জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড কপি করবে এবং হচ্ছে জেরক্স আর হচ্ছে অরিজিনাল কপিটা নিয়ে যেতে হবে। সবগুলোরই অরিজিনাল লাগে, অরিজিনাল প্লাস হচ্ছে জেরক্স কপি দুটোই লাগবে। ক্লাস 12-এর হচ্ছে কি মার্কশিট লাগবে, কারণ এখানে তোমার একটু চেঞ্জেস আছে এই জায়গাটাতে। কি চেঞ্জেসটা একটু বলে দেই। এখানে চেঞ্জেস বলতে, এটা গত বছরের জন্য ইংলিশে তোমার 40 ওভারঅল হচ্ছে কি তোমাকে 40% হচ্ছে গিয়ে পেতে হবে এবং মাস্ট বি পাস্ট ইন ইংলিশ হতে হবে, ইংলিশে তোমার পাস করা থাকতে হবে। এর আগে এরকম একটা ছিল যে ইংলিশে এত পার্সেন্ট নাম্বার পেতে হবে, এরকম গল্প ছিল আগে, কিন্তু সেটা পরবর্তীতে চেঞ্জ হয়ে যায় এবং এখন হচ্ছে শুধুমাত্র তোমার ইংলিশে পাস করতে হবে এবং ওভারঅল 40% হচ্ছে কি তোমার নাম্বার থাকতে হবে। তার মানে ক্লাস 12-এর যে তোমার মার্কশিটটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে নেবে, সেটা হচ্ছে গিয়ে তোমার দেখবে যে আদৌ হচ্ছে গিয়ে তুমি ক্লাস 12 পাস করেছো কিনা এবং সেই জায়গাটাতে তোমার নাম্বারটা ঠিক আছে কিনা, 40% তোমার নাম্বার আছে কিনা। এবার এটার মধ্যেও আর একটা কথা বলে রাখি, এসসি এসটি ওবিসি এদের জন্য কিন্তু 5% নাম্বার অর্থাৎ 35 ধরো হচ্ছে গিয়ে বা যে ন্যূনতম যে পাস নাম্বার সেটা হলেও হয়ে যাবে, যদি কোনো ক্যাটাগরি থাকে, এসসি এসটি ওবিসি ওদের যদি কোনো ক্যাটাগরি থাকে তাদের জন্য 5% মার্কস ডিসকাউন্ট তোমার ইসে করা আছে এটার ক্ষেত্রে, ঠিক আছে, তাদের জন্য ছাড় আছে। ডোমিসিয়াল সার্টিফিকেট করবে, ডোমিসিয়াল সার্টিফিকেটের ব্যাপারটা তোমরা খুব ভালোভাবে জানো, যে প্রফর্মা দেওয়া আছে সেই প্রফর্মা হিসেবে ফিল আপ করবে। ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য বলে রাখি, চেষ্টা করবে যে তোমরা লাস্ট যে স্কুল থেকে যেটা পাস করেছো সেখান থেকে খুব সহজেই হয়ে যাবে। স্কুল থেকে বেরিয়ে গেছো 2 বছর 3 বছর হয়ে গেছে, কোনো সমস্যার ব্যাপার নেই। হেড মাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে গিয়ে যে পারফর্মাটা দেওয়া আছে সেই পারফর্মা ফিল আপ করে নিয়ে যাও, হেড মাস্টার বা হেডমিস্ট্রেসকে দিয়ে সই করিয়ে নাও, দ্যাটস অল, ঠিক আছে, সহজভাবে হয়ে গেল। বা কেউ যদি বিডিও অফিস থেকে যদি ডোমিসিয়াল বের করতে যাও তখন সেটার কি প্রসিডিওর আছে, তখন সেটার প্রসিডিওর হলো তোমাকে আগে বিডিও অফিস থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসিয়াল সার্টিফিকেট একটা হাতে লেখা ওরা একটা দেবে, সেটা তোমাকে নিতে হবে। সেটা নিয়ে তারপর তোমাকে যেতে হবে অনলাইনে দোকানে অনেক সময় প্রয়োজন হয়নি, প্রয়োজন হয় না, অনেক সময় কি হয়, জাস্ট অঞ্চলেরটা নিয়ে গিয়ে আর বোর্ডের তরফ থেকে যে পারফর্মাটা দেওয়া আছে সেই পারফর্মাটা নিয়ে গিয়ে ওখানে বিডিও অফিসে দিলে ওরা সেটা হচ্ছে গিয়ে শৈশাবত করিয়ে দিয়ে দেয়, বাস হয়ে গেল। এবার যখন হচ্ছে গিয়ে সেই পারফর্মাটা তুমি নিয়ে যে গেলে তারপরে অনেক দেখা গেছে যে এটা বিডিও অফিস ভিত্তিক হবে, এটা যে সব জায়গায় একদম একই রকম হবে কোনোদিনও না। এবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে বিডিও অফিসে যাওয়ার পর সে বলছে যে না তোমরা এক কাজ করো, তোমরা আগে বিডিওর যে বা তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট সেই ডোমিসিয়াল সার্টিফিকেট আগে অনলাইনে আবেদন করো, সেটা বের হবে, সেটা দেখে তারপর হচ্ছে কি এখানে তোমার এনএফ জেনেমের এই পারফর্মার মধ্যে হচ্ছে ফিল আপ করে দেওয়া হবে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো অঞ্চলটা থেকে দেখো অনলাইন করতে তো একটু সময় লাগবে, অনলাইনে অ্যাপ্রুভ হতে একটু সময় লাগবে, অঞ্চলেরটা বের করো, অঞ্চলেরটাকে বের করে নিয়ে তারপর হচ্ছে কি তোমরা বিডিও অফিসে যাও, ঠিক আছে, ডাইরেক্ট বিডিও অফিসে যাও, বিডিও অফিসে গিয়ে তারপর সেটাকে বের করার চেষ্টা করো। যদি তারা বলে যে না আমরা অনলাইনেই নেব, তারপর তুমি সেটা অনলাইনে দোকানে করো, ঠিক আছে। তারপর আসো কাস্ট সার্টিফিকেটের গল্প। কাস্ট সার্টিফিকেট সেম একই রকম, সেলফ অ্যাটেস্টেড কপি এবং অরিজিনাল কপি লাগবে, সেগুলো নিয়ে যেতে হবে। ওবিসি বি এর জন্য আপডেটেড হচ্ছে গিয়ে এনসিএলটা লাগবে, ঠিক আছে, ইস্যুড আফটার 1/4/2023। দেখো এই জায়গাটার একটা কথা আমি বলে রাখি, এর পরে আর বলছি না, এর ডেটটা দেখতে হবে না এখানে, এই ডেটটা আর এখন আর দেখার প্রয়োজন নেই, আমার যে একটা কথা বলছি সেই জায়গাটা একটু শুনে নাও। আমরা জানি ওবিসি এ এবং ওবিসি বি নতুন করে কিছু ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, তাই তো, কিছু ওবিসি এ ছিল বিতে গিয়েছে, বি ছিল কিছু এতে এসেছে, তাদের তো রিভ্যালিডেট করতেই হচ্ছে। আবার এর সাথে সাথে যেহেতু এখন নতুন করে গভর্নমেন্টের তরফ থেকে কাস্টের একটা লিস্ট, যে এই সম্প্রদায়ভুক্তরা ওবিসি এতে পড়বে ওবিসি বিতে পড়বে, তার একটা নতুন অর্ডার হয়েছে, তার জন্য সকলকেই রিভ্যালিডেট করতে হবে, ওবিসির যারা যারা আছো সকলকেই রিভ্যালিডেট করতে হবে। এবার কি হয়, তোমার ওবিসি সার্টিফিকেটটা যখন মনে করো বেশ কয়েক বছর পুরনো আছে,
ঠিক আছে, তখন সেই জায়গাটায় তোমার ইনকাম মোটামুটি ধরো 8 লাখ টাকার যেটা ক্রাইটেরিয়া আছে সেটা নিচে আছে, যার জন্য তুমি এনসিএল এর মধ্যে পড়লে, তখন ছিল, তখন তুমি ওবিসিটা পেয়েছো, তার জন্যই পেয়েছো। এবার তুমি ভালো ইনকামওয়ালা ব্যক্তি হয়ে গেলে বা তোমার গার্জেন হয়ে গেল, তখন সেক্ষেত্রে তো এনসিএল এর আন্ডারে পড়লো না বা ওবিসির আন্ডারে সেটার মধ্যে তো পড়লো না, তার মানে সেই ফেসিলিটিগুলো তার পাওয়ার কথা না। কিন্তু এই মুহূর্তে তো এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই তো সকলে রিভ্যালিডেট করেছো, তোমরা যে রিভ্যালিডেট করলে সেটা তো এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে। তাই দেখবে তোমরা যখন এনসিএল ফর্মটা নিয়েও যখন হচ্ছে গিয়ে তোমার এসডি অফিসে বা যেখানে যায়, হ্যাঁ এসডি অফিসে দিয়ে যাবে, এসডি অফিসে যখন যাবে তারাই না করে দেবে যে এটা তোমার করতে হবে না, তোমার তো ওবিসি যেটা আছে সেটাকে রিভ্যালিডেট করো, দ্যাটস অল, আর কিছু লাগবে না এখানে, ঠিক আছে। আর ইডাব্লিউএসএস এর জন্য তো ওই রুলস একই রকম আছে যে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার, এখানে এটা সরি এটা 25-26 হবে, হ্যাঁ এটা 25-26 হবে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার, কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার এটা 25-26 হবে। এই এর এডাব্লিউএসটা লাগবে, এডাব্লিউএসটা প্রতি বছর বছর সেটা সেরকমভাবে করতে হয়, তোমাদেরও ঠিক এই 25-26 হিসেবে করবে। আর কারো যদি সিডি থাকে, সিভিল ডিফেন্সের যদি সার্টিফিকেট থাকে সেটা জানো, সেটা লাইফ টাইম ভ্যালিডিটি, ওটা কোনো রিনিউ কোনো কিছু করার বিন্দুমাত্র প্রয়োজন নেই। তারপর কি দরকার আছে, ইউনিক অ্যালটমেন্ট আইডি, ঠিক আছে। অ্যালটমেন্ট আইডি যখন 1000 টাকা দিয়ে করবে তখন তার হচ্ছে গিয়ে তোমার অ্যালটমেন্ট আইডি তোমার জেনারেট হবে, সেটা তোমার লাগবে, ইউনিক অ্যালটমেন্ট আইডিটা লাগবে, নোট করে রাখবে। মোবাইল ফোনটা লাগবে তোমার, যেটাতে ওটিপি যায়, যেটাতে এই পোর্টালে তোমার রেজিস্ট্রেশন করা আছে সেই ফোনটাও সাথে রাখবে। তোমার অ্যাডমিশন কনফার্ম করার সময় সেটাও প্রয়োজন হয়েছে, যেটা এর আগেও বললাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু ডকুমেন্ট, কিছু বেসিক আছে, আরও কিছু চাই বিভিন্ন জায়গাতে, আমি বলে দেবো, সমস্ত কিছুই বলে দেবো। তারপর আন্ডারটেকিং একটা পারফর্মা, তুমি যখন এসে করবে, তোমার যখন 1000 টাকা দিয়ে অ্যালটমেন্ট লেটারটা যখন বের করবে তখন সেই জায়গাটায় তুমি একটা আন্ডারটেকিং একটা পারফর্মাও পাবে, সেই পারফর্মাটা দিয়ে তুমি ওখানে ফিল আপ করে তোমাকে নিয়ে যেতে হবে, আমি দেখিয়ে দেবো সমস্ত কিছু। আর একটা ফর্ম তোমাকে যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে ইয়েস নো আপগ্রেডেশনের ডিক্লারেশন, যে তুমি ইয়েস করতে চাচ্ছ নাকি তুমি নো করতে চাচ্ছ। এই জায়গাটা একটা কথা বলে রাখি, ভালো করে শুনবে, ইয়েস নো আপগ্রেডেশনের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, প্রতি বছর এরকম একটা ব্যাপারটা হচ্ছে যে দেখা যাচ্ছে এটা কোনো একজন স্টুডেন্ট এনটিএসে গেল, অ্যাডমিশন হলো, সে তার ইচ্ছে নেই এখানে অ্যাডমিশনটা হওয়ার, ঠিক আছে, এবার পেলো, অ্যাডমিশন তো হতেই হবে, না হলে তো সেকেন্ড রাউন্ডে সে তো যাবে না, এবার অ্যাডমিশন হলো, এবার সে ইয়েস আপগ্রেডেশনটা ফিল আপ করবে। এবার সেই এনটিএসে যারা আছে, জানি না তার ইচ্ছে করে করে নাকি তাদের বোঝার কিছু একটু ভুল আছে, তারা কি বলে দেয় হচ্ছে কিছু ক্ষেত্রে, আমি প্রতি বছরই লক্ষ্য করছি বলে আমি বলছি কথাটা, যে তোমরা যদি এই আপগ্রেডেশনটা করো তবে পরে তুমি যদি না পাও, তোমার এখন যেটাতে অ্যাডমিশন হয়েছে তুমি সেটাও পাবে না, এরকম ভাবে বলে দেয়। তাই তুমি যখন এখন এটাতে অ্যাডমিশন হয়ে গিয়েছো, তাই তুমি ইয়েস আপগ্রেডেশন করতে পারবে না, তোমাকে নো আপগ্রেডেশন করতে হবে, একদমই না, একদমই না। তোমার উপরে যদি চয়েস থাকে আরও ভালো, যেটাতে তুমি পাওনি বা সেটাতে তুমি যেতে চাচ্ছ, অবশ্যই তুমি ইয়েস আপগ্রেডেশন করবে, অবশ্যই করবে। এবং সেই ইয়েস আপগ্রেডেশন করার পর যদি সেকেন্ড কাউন্সেলিংয়ের মধ্যে তুমি যদি সেটা যদি কিছু যদি না পাও, তুমি যেটাতে অ্যাডমিশন করেছো সেই অ্যাডমিশনটা তোমার থাকবে, সেটা কখনোই ক্যান্সেল হবে না। তারপরে চলো, তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তো করতে হবে, মেডিকেল ফিটনেসের সার্টিফিকেটের জন্য সমস্ত বিভিন্ন পরীক্ষাগুলো করার দরকার আছে, সেই পরীক্ষা করে তারপর করতে হবে তোমাকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, কারণ বিভিন্ন এনটিএসের মধ্যে এই জিনিসটাও দেখা গিয়েছে যে তোমার সার্টিফিকেটগুলো দেখতে চায়, ঠিক আছে। এখন ওরকম কিন্তু আর কিছু শর্টকাট, এখন কিন্তু ওরকম একদম শর্টকাটে কোনো ব্যাপার নেই যে একজন ডক্টর গেল সমস্ত কিছু লিখে দিল একাই, ঠিক আছে, লিখে দিয়ে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট হয়ে গেল। এখন কিন্তু তোমার ডকুমেন্টস কিন্তু চায়, ডকুমেন্টস কিন্তু বিভিন্ন এনটিএসে দেখতে চায়, অমুক পরীক্ষার দেখি ওটা যে করেছে ওটার কাগজ দেখি, ওটার কাগজ দেখি, তাই তোমাকে কিন্তু সমস্ত কিছুই রেডি করে কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। তারপরে চলো, আর হ্যাঁ এই বিষয়টা আরেকটা বিষয় বলি,
যেটা এক্সট্রা বারবার বলছিলাম যে এক্সট্রা কিছু ডকুমেন্ট লেগেছিল, এক্সট্রা কিছু আরও ডকুমেন্টস লেগেছিল, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে সেলফ অ্যান্ড প্যারেন্ট আইডি, বাবা মার যে আইডি প্রুফ আছে সে আইডি, সে আধার বলো বা ভোটার বলো, তাদের অরিজিনাল লাগবে, তাদের জেরক্স লাগবে। ফটো উইথ প্যারেন্টস নট ম্যান্ডেটরি, আবার বলে দিচ্ছি নট ম্যান্ডেটরি, কারণ এটা কোনো ক্ষেত্রে যেমন লেগেছিল গত বছর, তার আগের বছর এনটিএস এর ক্ষেত্রে বা তোমার নর্থ বেঙ্গল এনটিএস এর ক্ষেত্রে লেগেছিল, বলেছে প্যারেন্টের সাথে একসাথে হওয়া ফটো লাগবে, এরকম চেয়েছিল, ঠিক আছে। তো এটা আমি এটাও আমি রেখে দিলাম, তোমরা যদি চাও এটাকে করে নিয়ে রাখতে পারো। তারপর সেলফ ফটো তো লাগবেই, পাসপোর্ট সাইজ মোটামুটি 5 কপি ফটো রেখে দেবে, ঠিক আছে। রিপোর্টস অফ এক্সরে, এই যে নাম্বারগুলো, এই যে 5 কপি ফটো লাগবে। তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে এই যে লেখাগুলো আছে সেটা কোন ভিত্তিতে হলো, আপনি 5 কপি কোথা লিখলেন, 2 কপি কেন লিখলেন না, 3 কপি কেন লিখলেন না? কারণ এইগুলো বিভিন্ন এনটিএসে যখন স্টুডেন্টরা ভর্তি হতে যাচ্ছে তাদের কাছ থেকে কনভারসেশন, তাদের সাথে কথা বলে এটা উঠে আসে যে তার কয়েক কপি ফটো সেখানে দিতে হয়েছিল, ঠিক আছে। যেটা বললাম এটা কিন্তু ওই এনএম এর ওয়েবসাইটে পাবে না, এগুলো তোমাকে রেডি করতে হবে। তারপর রিপোর্টস, তোমার যেটা বললাম যে মেডিকেলের যে বিভিন্ন যে ফিটনেস সার্টিফিকেটটা বের করবে তার জন্য যে বিভিন্ন রিপোর্টগুলো আছে, সাপোর্টিং তোমার রিপোর্টগুলো কিন্তু লাগবে। এবার এটা একটা কনফার্মেশন পেজ কোনটা বলো তো? কনফার্মেশন পেজ হচ্ছে যখন তুমি অ্যাপ্লাইটা করেছিলে, ভাবো অ্যাপ্লাইটা যখন করেছিলে, এখনও কিন্তু লগ ইন করলে কিন্তু তুমি পাবে বা পাশে যখন পুরো মেনু আছে ওখানে দেখবে একটা কনফার্মেশন পেজ আছে, সেই কনফার্মেশন হচ্ছে কি পেজটা তোমাকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে। এটাও তুমি রাখবে, সমস্ত কিছু আছে 4 থেকে 5 কপি করে ডকুমেন্টস নিয়ে যেও, যাতে এরকম না হয়। একটা জিনিস দেখো, আমরা চেষ্টা করব এই জায়গা থেকে তোমাকে আরও 5টা এক্সট্রা ডকুমেন্ট রেডি করতে বলে দেওয়া, এটা চেষ্টা করব, একটা কম হোক সেটা বলবো না, 5টা যাতে তুমি অতিরিক্ত করে নিয়ে যাও। কারণ দেখা যাচ্ছে একটা হচ্ছে গিয়ে এই দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনার দক্ষিণবঙ্গ থেকে তার হচ্ছে গিয়ে প্রথম চয়েস হচ্ছে গিয়ে সে পড়েছে এবং সে পেয়েছে কোথায়, শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলে কোথাও একটা উপরে জায়গায় একটা পেয়েছে, তার হাতে তো যে গিয়ে দেখলো অ্যাডমিশনের জন্য এই লাগে, ও আরও 2টো ডকুমেন্ট লাগবে, ও কী করবে? আবার বাড়ি যাবে, আরও একদিনের ব্যাপার, আবার বাড়ি গিয়ে তারপরে আবার কবে কি করবে, খুব চাপের হয়ে যাবে সেই ব্যাপারগুলো। তাই যতটা পারো সম্ভব বেশি করে নিয়ে যাও, কম করার দরকার নেই, বেশি নেই। যে যেরকমভাবে বলছে বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকেও যদি তোমরা যদি শুনতে পাও, নিয়ে যাও, অতিরিক্ত 2টো ডকুমেন্ট নিয়ে গেলে কোনো ক্ষতির ব্যাপার নেই। তারপর এটা তো অলরেডি বলেছি যে ইয়েস আপগ্রেডেশন, তোমরা তো বলেই দিলাম যে আমি এর ইয়েস আপগ্রেডেশন মানে আমি যেটাতে ভর্তি হয়েছি আমি এর থেকে আরও ভালো যেগুলো আমি চয়েসের মধ্যে উপরের দিকে রেখেছি সেগুলোতে আমি যেতে চাই, তখন আমরা ইয়েস আপগ্রেডেশন করব। এবং নো আপগ্রেডেশন হচ্ছে কি আমি কলেজেই ভর্তি হতে চাই, আমি আর কোথাও কোনো রকম চেঞ্জ করতে চাই না, তো ঠিক আছে আমি এখানে নো আপগ্রেডেশনের মধ্যে রাখবো। তো পছন্দের কলেজ দেখো, প্রথম পছন্দের কলেজ যে আমি ফার্স্ট সাজালাম, সেকেন্ড সাজালাম, থার্ডে সাজালাম, আমি যদি প্রথমটাই পেয়ে যাই তবে তো আমার তো কোনো আপগ্রেডেশনের গল্প নেই। যদি তুমি ফার্স্ট চয়েসটাই পেয়ে যাও তো অটোমেটিক কী হয়ে যাবে, নো হয়ে যাবে, তোমার আপগ্রেডেশন আর করার কোনো প্রয়োজন রইল না, ঠিক আছে। তো আর ওবিসি এনসিএল এর ব্যাপারটা তো বলে দিলাম, যেহেতু নতুন করে সমস্ত ওবিসিগুলো এখন এই সময় হচ্ছে তো সকলকেই তো তোমার রিভ্যালিডেট করতে হচ্ছে। এবার সকলকেই যখন হচ্ছে তোমার রিভ্যালিডেট করতে হলো, সকলেই যখন তোমরা রিভ্যালিডেট করছো, এটা কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই পড়ে গেল। এবার কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যদি পড়ে যায় তখন হয়ে গেল, আর তোমার কোনো এনসিএল এর প্রয়োজন হলো না, আর তারা দেবেও না, ঠিক আছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে তোমাদের আর যদি কিছু জিজ্ঞাসা করার যদি থাকে বা কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টের মধ্যে বলবে। দুটি সুস্থে অনেক কথাই বললাম, ঠিক আছে। যদি কোথাও কোনো রকম যদি জিজ্ঞাসা যদি থাকে একদম মন খুলে সেই সমস্ত জিজ্ঞাসা করতে পারো।